নিজের মাথা থেকে বিয়ের পাগড়িটা খুলে দূরে ছিটকে ফেলে বলল, অসম্ভব, আমি কিছুতেই এই বিয়েটা করতে পারবো না। চাচা, তুমি তো বলেছিলে অনেক ভালো একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছো, তাহলে এসবের মানে কি? মুন্নার মুখে এমন কথা শুনে ইভা কাচুমাচু হয়ে একপাশে চলে গিয়ে দাঁড়িয়ে রইল এক কোনায়। বোঝার চেষ্টা করলো পরিস্থিতির জটিলতা। একবার নিজের মা ইমা বেগমের দিকে তাকাতেই দেখতে পেল তার মেয়ের চোখে ফুটে ওঠা অসহায়তা। ইভার বাবা সাইফুল খান এগিয়ে এসে মুন্নাকে বলল, তুমি এখন এভাবে কথা বলতে পারো না মুন্না, এই বিয়েটা তোমায় করতেই হবে। ভুলে যেও না তুমি আজ যেখানে পৌঁছাতে পেরেছো তার পেছনে আমার অবদান কতটা। মুন্না রেগে বলল, তার প্রতিদানে কি আমার এখন তোমার এই গাইয়া আনস্মার্ট আনকালচার মেয়েকে বিয়ে করতে হবে? চাচা, আমি তো নিজের যোগ্য একটা মেয়ে খুঁজছিলাম, আর তুমি তো আমাকে অন্য একটা মেয়ের ছবি দেখিয়েছিলে। তাহলে বিয়ের আসরে তোমার মেয়ে কেন? শুধু তোমার উপর ভরসা করে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, কারণ ভেবেছিলাম তুমি আমার ভালোটাই চাইবে। কিন্তু এটা কি ধরনের জোচ্চুরি? ভদ্রভাবে কথা বলো মুন্না, আমাকে তুমি এভাবে বলতে পারো না। মুন্না গর্জে উঠে বলল, এর পরেও ভদ্রভাবে কথা বলা আমার পক্ষে সম্ভব নয় চাচ্চু। এত চিৎকার চেঁচামেচিতে ইভা এক কোণে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, তার দিকে কেউ খেয়াল করছে না। ভাবতে লাগলো সে কি এতটাই অযোগ্য যে কারণে মুন্না তাকে এভাবে অপমান করছে। নিজের চোখের জল মুছে আবারও ভাবতে লাগলো, আজ দুপুরে হঠাৎ করেই যখন তার বাবা এসে তাকে বলল, ইভা তোর বিয়ে ঠিক করেছি, মানসিকভাবে রেডি থাকিস। বাবার কথা শুনে ইভা একটু অসহায় বোধ করে বলল, বাবা আমি এখন কিছুতেই বিয়ে করতে চাই না, আমি চাই আগে পড়াশোনা শেষ করব। চুপ কর, আর বেশি পড়তে হবে না, আর তুই যদি বিয়ে না করিস তাহলে আমি সোজা তোকে বাড়ি থেকে বের করে দিব বলে রুম থেকে বের হয়ে যায়। অসহায় ইভা, যে ছোট থেকে নিজের বাবার নিষ্ঠুর রূপ দেখে বড় হয়েছে, তার পক্ষে আর প্রতিবাদ করা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু বিয়ের আসরে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত কি জানবে কে তার বর? শুধুমাত্র নিজের বাবার কথাতেই বধূ বেশে বিয়ের আসরে চলে এসেছিল, আর তারপর এত কিছু হয়ে গেল। বিনা দোষে তাকে এত কিছু শুনতে হলো। এদিকে এত কিছুর মাঝে হঠাৎ করেই সেখানে উপস্থিত ইভার বড় আব্বু, মানে মুন্নার বাবা মমিন খান বলল, অনেক হয়েছে সাইফুল, আর না, তুই আমার ছেলের উপর কোনো ধরনের জোর জবরদস্তি করতে পারিস না। সাইফুল খান নিজেকে সামলাতে না পেরে রেগে উঠে বলল, এখনো তোমার ছেলে হয়ে গেল, অথচ একসময় ওর দায়িত্ব নিতে অস্বীকার করেছিলে। আমি ওকে পেলে বড় করেছি অনেকদিন, তাই তোমার থেকে ওর উপর আমার অধিকার বেশি। মমিন খান আমতা আমতা করে বলল, এই অধিকারের জন্যই তো এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু তুই যেভাবে এটা সদ্ব্যবহার করছিস সেটা তো ঠিক না। এভাবে তুই মুন্নার উপর জোর জবরদস্তি করে নিজের অযোগ্য মেয়ের দায়িত্ব তার কাঁধে তুলে দিতে পারিস না। অনেকক্ষণ চুপ থাকার পর ইমা বেগম এগিয়ে এসে বলল, ব্যাস অনেক হয়েছে, এবার অন্তত চুপ থাকুন আপনারা সবাই, আমার মেয়ে এতটাও ফেলনা নয়। এবার আব্বু তুমি দয়া করে নিজের লোভের বলি আমাদের ছোট্ট মেয়েটিকে বানিও না, আল্লাহর দোহাই লাগে। আমি তো আগেও তোমাকে বলেছি নিজের স্বার্থের জন্য আমাদের মেয়েটার জীবন নিয়ে খেলো না, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না, উল্টো আমাকেই হুমকি ধামকি দিয়ে চুপ থাকতে বললে। সাইফুল খান নিজের স্ত্রীর কোনো কথাই যেন গায়ে মাখলেন না, বরং চেঁচিয়ে উঠে বলল, তোকে বলেছি না এসব ব্যাপারে কথা না বলতে, তাহলে এত ফটর ফটর কেন করছিস? মেয়ে মানুষের এত বাহাদুরি আমার পছন্দ না, তুই যা এখান থেকে। আমি ইভার বাবা, আমি যা বলবো ওকে তাই করতে হবে। তুই যদি বেশি ফটর ফটর করিস তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব, তারপর রাস্তায় নেমে ভিক্ষা করে খাস। বলেই তিনি ইভার কাছে গিয়ে ইভার কানে কানে ফিসফিস করে বলল, তুই তোর মায়ের মতো আমার মুখে মুখে তর্ক করতে আসিস না। আজ যদি এই বিয়েটা না হয় তাহলে সবার আগে আমি তোর মাকে তালাক দেবো, তারপর তোদের মা মেয়ে দুজনকে ধাক্কা দিয়ে বের করে দিব আমার বাড়ি থেকে। তোদের দিয়ে তো জীবনে কোনো উন্নতি করতে পারলাম না, এবার যখন নিজের জীবনের উন্নতির চাবি খুঁজে পেয়েছি সেটা বন্ধ করতে আসিস না একদম। নিজের বাবার থেকে এরকম হুমকি পেয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল ইভা। বাবা সেখান থেকে চলে যায়। এই লোকটা তার জন্মদাতা পিতা এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। লোভ কি মানুষকে এতটা নিচে নামায়? কিন্তু ইভা যে বড্ড বেশি অসহায়। ওর মা একজন এতিম মেয়ে, বড় হয়েছেন নিজের চাচা চাচির সংসারে অনেক অনাদরে। তার মাকে যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে যে তাদের তিনকুলিয়ার কোথাও ঠাই হবে না। সে সবার সামনে এগিয়ে যায়। সাইফুল খান হুমকি দিয়ে মুন্নার সামনে গিয়ে বলল, তোমাকে এই বিয়েটা করতেই হবে। তুমি সেদিন আমায় বলেছিলে না আমার ঋণ শোধ করতে চাও, তো এখন সেই সুযোগ দিচ্ছি তোমায়, এই বিয়েটা করে আমার ঋণ শোধ করো। মুন্না কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইভার দিকে। সে একদম চুপ ছিল। সাইফুল খান আবারও বলল, আশা করি তুমি নেমোখারামি করবে না। যদি এমনটা করো তাহলে আমি মনে করব তোমার ব্যক্তিত্ব বলে কিচ্ছু নেই। লন্ডনে গিয়ে টাকা তো কামিয়েছ, কিন্তু ভালো কিছু শেখনি। আমার জন্য যে বেঁচে আছো সেই অবদানকে অস্বীকার করছো। মুন্না বেশ ক্রোধ নিয়ে বলল, বেশ, যদি এভাবেই তোমার ঋণ শোধ করতে হয় তো ঠিক আছে। বলেই সে সামনে এগিয়ে গেল। ইভার একদম মুখোমুখি এসে তার হাতটা শক্ত করে ধরে কাজীকে বলল, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। সবাই বসে যায়। কাজী বিয়ে পড়াতে শুরু করে দেয়। ইভা অনবরত কেঁদেই চলেছে। কাজী মুন্নাকে বলল, কবুল বলো। বলতে বলার সাথে সাথে সে কবুল বলে দিল। তুমি বলো এবার। ইভা সহসা কবুল বলল না, পাথরের মতো জমে রইল। ক্রমেই মুন্না ধৈর্য হারিয়ে ফেলল। ইভার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, এই মেয়ে, নাটক বন্ধ করে তাড়াতাড়ি কবুল বলো। এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? আমি ঠিকই বুঝতে পারছি তোমাদের পুরো পরিবারটাই ফ্রড। খুব শখ না আমার বউ হওয়ার? এবার তো তোমার সেই স্বাদ আমি মেটাবো। তোমাদের লোভী বাপ মেয়ের উচিত শিক্ষা দিব। বাবাও রক্তিম চোখে ওর দিকে তাকায়। ওকে যেন চোখ দিয়েই হুমকি দিচ্ছেন। ইভা একবার নিচে
নিজের মায়ের দিকে তাকালো। নিজেকে নিয়ে তার কোনো চিন্তা নেই, কিন্তু সে চায় না তার জন্য তার মায়ের সংসারটা ভাঙুক। তার জন্য যদি নিজের কপাল পোড়াতে হয় তো তাই সই। এমন ভাবনা থেকেই ইভা চোখ বন্ধ করে অস্ফুট স্বরে পড়ল, কবুল কবুল কবুল। কবুল বলেই ডুকরে কেঁদে উঠল, যেন এখান থেকেই তার নরকীয় জীবনের সূচনা ঘটল। কাজী মোনাজাত করে, সবাই হাত তোলে, আর বিয়ের কাজ সম্পন্ন হয়। বাসর ঘরে ইভা বসে আছে, মুন্না আসার কোনো নামগন্ধ নেই। এমন সময় মুন্না এসে ইভার হাত ধরে টেনে হেঁচড়ে নামিয়ে বলল, কার জন্য অপেক্ষা করছিস? তোর এ আশা কোনো দিনও পূরণ হবে না। আমার জীবনটা এভাবে শেষ করতে চেয়েছিলি, কিন্তু আমি তা হতে দিব না। ইভা কান্নারত চোখে মুন্নার চেহারার দিকে তাকিয়ে বলল, আমি সত্যি জানতাম না তোমার সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমাকে উল্টো হুমকি দিয়েছে বিয়ে না করলে মাকে বাবার বাড়ি থেকে বের করে দিবে, সাথে আমাকেও। তাই কোনো প্রশ্ন না করে কি আমার স্বামী তা না জেনেও বিয়েতে রাজি হয়েছি। মুন্না এবার কথা শুনে একদম হতবাক হয়ে যায়। কি বলছো এসব? হ্যাঁ মুন্না, যেটা শুনেছ সেটাই। তাহলে শুনে রাখো কি বলি। আমার চাচা লোভের বশে এসব করেছে, তাই এখন থেকে তোমার মা আমাদের সাথে এ বাড়িতে থাকবে। আর যে লোভের জন্য তোমার বাবা এসব করেছে, সেই লোভের টাকা পয়সা কোনো কিছু তোমার বাবাকে দিব না, যা দেওয়ার চাচিকে দিব। ইভা কথা শুনে বেশ খুশি হয়ে মুন্নাকে জড়িয়ে ধরে বলল, আমার মা খুশি থাকলে আমি খুশি। হ্যাঁ, তোমার মাকে খুশি রাখার দায়িত্ব আমার, বলে মুন্নাও ইভাকে জড়িয়ে ধরে। আর এখানেই সুখী দাম্পত্য দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে লোভ আমাদের অন্ধ করে দেয়, এই লোভ মানুষকে ধ্বংস করে দেয়। তাই লোভ থেকে দূরে থাকুন, সুখী সুন্দর জীবনযাপন করুন।